গল্প দুইজনাতেই পর্ব ৩৭। লেখনীতে অলকানন্দ ওয়েন্ডি। শুক্রবার। সাক্ষ্য আজ বাসাতেই। সকাল থেকে বউকে টুকটাক জ্বালিয়ে পা বাড়িয়েছে সিঁড়ির দিকে। তারপর ছাদের কান্নিসে এসে পা ঝুলিয়ে বসলো ছাদের দোলনাটায়। দোলনাটা কথার জন্য বানিয়েছিল তাদের আব্বু। ছোটবেলা থেকে মা হারাই মেয়েটাকে সাক্ষর আব্বু নিজের সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করেছিল। ভাগ্নের অযত্ন হবে বলে এক প্রকার কথার দাদুর থেকে ঝগড়া ঝামেলা করেই নিয়ে এসেছিলেন মামা বাড়িতে। তারপর থেকে কথাকে যতটুকু সাধ্য আগলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সাক্ষ্য ভেবেই হাসল। কথাকে সাম্য ছাড়া মোটামুটি তাদের পরিবারের সবাই ভালোবাসায় মরিয়ে নিয়েছিল। সাক্ষ্য এসব ভেবেই দোলনাটায় দোল খেতে খেতেই বিড়বিড় করল, কথা বুড়ি কবে যেন বড় হয়ে গেল। কথা বুড়ির বান্ধবীটাও বড় হয়ে গেল। এক নিমেষে আমার বউ হয়ে গেল। আর এখন সে আমার ঘরে, আমার চোখের সামনে থাকে সারাটাক্ষণ। এত শান্তি কেন আম্মুর বান্ধবীর মেয়েটার কাছে? এইটুকু বলে ঠোঁট কামড়ে হাসল সাক্ষ্য। নিজের চুলগুলো পেছনে ঠেলে দিয়েই চোখ বুজে নীরবে। শুক্রবারে থলে ভর্তি বাজার করা হয় সাক্ষ্যদের। বাজারগুলো সাক্ষ্যর বাবাই করেছে। কিছুটা সময় আগেই সাম্যকে দিয়ে পাঠিয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রকারের মাছ মাংস সহ সবজি রয়েছে। দিতি তখন রান্নাঘরেই ছিল, টুকটাক সাহায্য করে দিচ্ছিল সাজিয়া আফরোজকে। অতপর বাজারগুলো আসা মাত্রই উনি থলে থেকে থেকে একে একে সব বাজার নিয়ে দেখতে দেখতেই কপাল কুঁচকালো। বাসায় সাহায্যকারী মানুষ আছে বলেই বাজার থেকে মাছ কাটানো হয় না। সাক্ষর আম্মুই নিষেধ করে মন মতো কাটাকাটি হয় না বলে। কিন্তু আজ দুদিন যাবত তো কাজে যে মেয়েটা সাহায্য করে সে মেয়েটাও আসেনি। তাই বিরক্ত হয়েই বলে উঠল, এত মাছ মুরগি কাটবেটা কে? আমি একা পারবো? রাহাও তো আজ আসেনি। সাক্ষর আব্বুটাও না। তিতি শুনল, তাকিয়ে দেখলো এক পলক। ততক্ষণে এসে দাঁড়ালেন সাক্ষর নানি। মুখ কুচকে উত্তর করলেন, ছেলে যখন বিয়ে করিয়েছিস ছেলের বউও করবে সাথে সাথে, সমস্যা কি? নাকি মাছ টাছ কাটতে পারে না এমন মেয়েকে বউ করে এনেছিস? দিদির মুখটা আচমকা চুপসে এলো। সত্যি তো, সে মাছ মাংস কাটাতে খুবই আনাড়ি। পারে না বললেই চলে। রান্না তাও কিছুটা পারলেও তো এসব তো পারে না। যদি এখন কাটতে বলে কি করে কাটবে সে? ছোট শ্বাস ফেলল সে। তার পর মুহূর্তেই সাক্ষর নানু দিদিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি গো নাথ বউ, পারবা না শাশুড়িকে সাহায্য করতে? নাকি পারো না মাছ কাটাকাটি? মা এটাও শিখায়নি তোমারে? শেষ বাক্যটাই দিদির চোখ মুখ কুচকে এলো। শাহ জানে না এ ভদ্রমহিলার সাথে তার কি এমন শত্রুতা, নাকি কোনো কালের শত্রুতা। সবসময় এভাবে কেন কথা বলে উনি? যেন দিদিকে সহ্য করতে পারেন না উনি। দিদি হাঁটতে চাইল না যেন। ফোঁস করে শ্বাস ফেলে বলল, একটু আধটু দেখিয়ে দিলে অবশ্যই পারবো। সাজি আম্মু একটু শিখিয়ে দিবে মাছ কাটাটা? আমি ঠিকই পারবো। আম্মুকে বহুবার দেখেছি কাটতে, কিন্তু কখনো কাটা হয়নি বলে হয়তো একটু ভয় হচ্ছে। সাক্ষ্য নানি হেসে উঠলেন, মুখ ভেঙিয়ে বলে উঠল, সে কি, এত বড় ধিঙ্গি মেয়ে হইছ অথচ মাছ কাটতে পারো না? ঠিক সময় বিয়ে করলে তো ৩-৪টা বাচ্চা মা হতা নাতবো। কয়দিন পর নাকি ভার্সিটি থেকেও পইরা বাইর হইয়া যাবা, আর মাছ কাটতে পারো না? অবশ্য তোমার মাই আছিল তেমন। কামকাজ কি বা মেয়েরে শিখাইবে? নিজেই তো মনে হয় পারে না। কামকাজ পারে না বইলাই তো গ্রামের সংসার রাইখা শহরে চইলে আসছিল। দিতির এই পর্যায়ে চোখজোড়া লাল হয়ে উঠল রাগে। বোধহয় অতিরিক্ত কান্নায় চোখজোড়া টলমল করল। কিন্তু তার মাকেও টানা হয় কথায় কথায়। শুধু দিদিকে বললেও তো হতো না? সাজিয়া মতো শুধু শুনল, কিচ্ছু বলল না। দিদি দীর্ঘশ্বাস ফেলল। একপাশে পটে নিয়ে বসেই বলে উঠল, আমার আম্মু সবই পারে নানু। ছোট থেকে আমার সবকিছু আমার আম্মু একা হাতে সামলেছে। কেউ সামলায়নি, কেউ সাহায্য করেনি। আমার আম্মু একাই সংসারে সব করতো, জব করতো, আমায় মানুষ করেছে। আমার আম্মু কি পারে না তা নিয়ে কথা বলবেন না দয়া করে। সাক্ষর মা এই পর্যায়ে কথা বলল, দিদি তোকে কাটতে হবে না, যা, তুই এমনিই পারবি না আম্মু, আরও কষ্ট করবি হয়তো। দিদির এবার জেদি জন্মালো যেন। পারবে না কেন সে? শিখিয়ে দিলে অবশ্যই পারবে। ওভাবেই জানালো, পারবো সাজি আম্মু, তুমি শুধু দেখিয়ে দাও। দিদি এতটা অপদার্থ নয় যে দেখিয়ে দিলেও পারবে না আম্মু। সাজিয়া আফরোজ এবারে বসলে দিদির পাশেই। বটিতে নিজে মাছ কাটার পাশাপাশি দিদিকেও দেখিয়ে দিলেন মাছ কাটা। অপরিপক্ক হাতে দিদি বেশ চেষ্টা করেছে সুন্দর করে কাটার জন্য।
অতঃপর কাটল ও। মাছের আষ্টে গন্ধ শরীরে মেখে আছে মনে হলেও দিতি সরল না, বাড়িয়ে দেখালো। হয়েছে সাজি আম্মু, পেরেছি। সাজিয়া আফরোজ দেখলেন, প্রশংসা করে শুধালেন, এই তো খুব হয়েছে, আরও পারবি কাটতে কাটতে। দিতি হাসল। পরবর্তী মাছগুলো কাটলো মনোযোগ দিয়ে। পাশে তখন এসে বসলেন স্বাক্ষর নানু। মাছ কাটা দেখে বললেন, এ কি, দেখিয়ে দেওয়ার পরও তো সুন্দর হয়নি মাছ কাটা। সত্যি, তোমার মা তোমার খাইয়ে পরিয়ে বড় করছেই কেবল, এর চাইতে তো আমাদের কনাই ভালো পারত। দিতি চাইল, কারোর সাথে তার তুলনা তার সহ্য হয় না, তাও কণার সাথে। দিতির আন্দাজ মতে স্বাক্ষর নানু সম্ভবত কণাকে মাত্রাতিরিক্ত ভালোবাসেন বলেই দিতিকে সহ্য করতে পারেন না। এ যেমন দিতির সাথে কণার এই নিয়ে বহুবার কথা কাটাকাটি হয়েছে, বহুবার দুজন দুজনকে সহ্য করতে পারছে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর ওসব থেকেই সম্ভবত দিতিকে উনি সহ্যই করতে পারেন না। দিতি ফোঁস করে শ্বাস ফেলে জবাব দিল, তাহলে বরং কণাকে ডাকুন নানু, বসে বসে মুভি তো দেখছে, এর চেয়ে বরং কয়েকটা মাছ কেটে দিলে ভালো নয়? স্বাক্ষর আম্মু এবারে বলে উঠল, দিতি, এভাবে বলতে নেই আম্মু, কণা তো আমাদের বাসায় অতিথি, তাই না? ও কেন করবে? দিতি এক পলক তাকালো কেবল। কণাকে একটু বলাতে সাজি আম্মু কথা বলল, অথচ তাকে যে এত কিছু বলল একবারও কিছু বলল না। দিতির অভিমান হলো যেন। এক মুহূর্তের জন্য মনে হলো সাজিয়া আফরোজ কণাকেই খুব ভালোবাসে, বাকিদের বাসেনি না বোধহয়। এবারে স্বাক্ষর নানুও বলল, তাই তো, আমার নাতনি কেন করবে? হ্যাঁ, বউ হয়েছ তুমি, কাজও তো তুমিই করবে। যদি কাজকর্ম নাই পারো তাই তিরিং বিড়িং করে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলে কেন? দিদি জবাবে হেসে বলল, আমার আম্মু বুঝে ওঠেনি এত তাড়াতাড়ি আনুষ্ঠানিক বিয়েটা হবে, নয়তো সবে শিখিয়ে পড়িয়ে পাঠাতো। এর পরবর্তীতে দিদি আর একটা জবাবও করল না, চুপচাপ মাছ কাটলো। কিন্তু সমস্যা হলো তখন, যখন মাছ কাটা শেষে মাংস কাটার সময় হলো। কখনো মাংস না কাটা দিতি প্রথমবারের মতো মাংস কাটতে গিয়েই হাত কেটে ফেলল। আচমকায় বটির ধারালো অংশতে হাত কাটা বেশ জঘন্যভাবেই কাটলো হাতটা। সঙ্গে সঙ্গে চিনচিন এত যন্ত্রণার সাথে হাত দিয়ে বইল লাল রক্তের ধারা। দিতি মুখ চুখ কুচকে হাত ছাড়া দিল। যন্ত্রণা করছে কেমন? স্বাক্ষর আম্মু ততক্ষণে আতঙ্কিত হয়ে দিতির হাতটা তুলে ধরলেন। মুখ চোখ কুচকে ভীত হয়ে বললেন, কি করলি আম্মু, কি করলি? ইস, কিভাবে কাটছিলি বলতো? হাতটা কেটে যে সর্বনাশ হয়ে গেল। দিদির চোখ জোড়া টলমাল হয়ে এলো কেমন। হাতের উপর বয়ে যাওয়া তরল রক্তগুলোর দিকে চেয়ে কান্না আটকানোর খুব চেষ্টা করলো বোধহয়। ঠিক তখনই সাম্য দেখলো। এক মুহূর্তেই লাফিয়ে আসতে আসতে ভাইকে কল দিয়ে বলল, নিচে আসো ভাইয়া, দিতুর হাতের তো সাংঘাতিক অবস্থা। এইটুকু বলেই ফের ফোনটা সে পকেটে পড়ল। সাক্ষ্য তখনও ছাদেই। আচমকায় কল আসে এবং কথাগুলোর অর্থ না বুঝে বুড়ো জোড়া কুচকে নিয়ে পা বাড়ালো দ্রুতই। অতঃপর এসেই দেখলো সামনে বটি, কাটা মাছ এবং মাংস। সাক্ষ্য মাছের গন্ধ সহ্য করতে পারে না, বমি আসে তার, তাই কখনো বাজারেও যাওয়া হয়নি। দূরেই থাকতো মাছের গন্ধ থেকে। অথচ সেই সাক্ষ্যই মাছের গন্ধের মধ্যেই রান্নাঘরের ফ্লোরটায় লেপটে বসলো। তিতির হাতটা এক মুহূর্তেই দু হাতে নিয়ে বলে উঠল, কে বলেছে বটি নিয়ে বসতে? হ্যাঁ, কে বলেছে? বেশি পণ্ডিতি না করলে হয় না দিতি? এখন যে এতটা হাত কাটলো, কেন বসেছিলেন বটি নিয়ে? শেষের বাক্যটা সামান্য চাপার গম্ভীর শোনালো যেন, যেন চাপা ধমক দিল। তিতি বোধহয় কেঁদেই ফেলবে, তবু সামলে নিয়ে উত্তর দেওয়ার আগে স্বাক্ষর নানি বলে উঠল, আমি বলেছি কাটতে। কেন, তোমার বউ কি মানুষ না? মেয়ে মানুষ হয়ে শ্বশুর বাড়িতে মাছ কাটবে, এটাই তো স্বাভাবিক। তাও ভালো পারলে তো। কাটছে কোনো রকম। সাক্ষ্য চাইলো এক পলক নানুর দিকে। দিতির রক্তে লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার চেয়ে উত্তর দিল, নানু, একটু বেশি হীন মানসিকতার পরিচয় দিচ্ছ না তুমি আজকাল? একটা সামান্য কথার জন্য তুমি হুট করে এমন বদলে যাও কি করে? ওনার হাত কেটেছে, দেখছো নিশ্চয়ই। তবুও এই সময়ে তুমি যেভাবে কথা বলছো, মনে হচ্ছে ওনাকে এই বাড়িতে আনাই হয়েছে মাছ কাটানোর জন্য, মাংস কাটানোর জন্য, তাই না? এইটুকু বলেই সাক্ষ্য একবার চোখ বুঝলো। দিতির টলমল করতে থাকা চোখ জোড়া তার চোখের আড়াল হয়নি। এমন না যে সে খেয়াল করেনি, বরং চোখ জোড়ার দিকে চেয়েই তার বুকের ভেতরটা অস্থির হচ্ছে, কেমন দমবন্ধ লাগছে। সে দমবন্ধ অনুভূতি নিয়েই সাক্ষ্য মায়ের দিকে চাইল, বলল, বেশি যদি মাছ কাটানোর প্রয়োজন হতো আমাকে বলতে আম্মু, বাজার থেকে কাটিয়ে আনতাম, নয়তো রাহাকে না হয় এক্সট্রা টাকা দিয়ে মাছগুলো কেটে দিয়ে যেতে বলতাম। তবুও সমস্যা হলে আমায় বলতে, আমি যা পারতাম কেটে দিতাম আম্মু, কিন্তু তবুও তোমার বান্ধবীর মেয়ের হাত কাটতে দিতাম না। এইটুকু বলেই থামলো সাক্ষ্য। একটা শ্বাস ফেলে পর মুহূর্তে আচমকা মাছের আসতে গন্ধ সমেতই দিতিকে কোলে তুলল। পা বাড়িয়ে রুমে গেল কয়েক মুহূর্তেই।
অতঃপর পরিষ্কার বিছানাটায় দিতিকে বসাতে নিতেই দিতি আপত্তি করল, বলে উঠল, আমার গায়ে মাছের গন্ধ সাক্ষ্য, মাছের ময়লাও আছে হয়তোবা, বিছানা ময়লা হবে। সাক্ষর মুখটা টান টান, মুখ শক্ত রেখে চেয়ে উত্তর করল, হোক। ঠিক পর মুহূর্তেই দিতিকে বিছানায় বসালো। মাছের আষ্টে গন্ধে সাক্ষের অন্য সময় পেট উগড়ে আসলেও আজ আসলো না, বরং সময় নিয়ে বউয়ের হাত পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দিল। অতঃপর সে মাছের আষ্টে গন্ধ সমেত মেয়েটার হাতেই একটা চুমু এঁকে দৃঢ় গলায় বলল, যেটা পারেন না সেটা করতে যাবেন না দিতি, মনে থাকবে? ছোট বাচ্চার মতোই থাকবেন। আপনি আপনি বলে বলে নিজেকে খুব বেশি বড় ভাববেন না, ওকে? নেক্সট টাইম আগ বাড়িয়ে হাত কাটলে, হাত পুড়ালে সোজা ব্যালকনি থেকে নিচে ফেলে দেবো আমি। দিতি চাইল ফ্যাল করে, তুমি করে বলছে সাক্ষ্য? বাহ! অভাবে শুনতেই সাক্ষ্য ফের আবার রাগ মুখ করে বলল, শুনতে পেয়েছেন কি বলেছি? দিতি মাথা নাড়িয়ে জানালো, পেয়েছি। গুড, মাথায় থাকে যেন। বলেই সাক্ষ্য পা বাড়াতে নিয়েও বাড়ালো না, ফের ঘাড় ঘুরিয়ে বলল, যান, হাতটা না ভিজিয়েই গোসল সেরে আসুন, আমি বিছানা চাদর বদলে নিচ্ছি, এসে ঘুম দিবেন, তারপর বিকালে আম্মুর কাছ থেকে ঘুরে আসবেন। আম্মু? হ্যাঁ, আমার আম্মুর বান্ধবী। দিতি বোধহয় খুশি হলো। সাক্ষ্য হুটহাটি তাকে তার মায়ের কাছে নিয়ে যায়, ঘুরিয়ে ফিরিয়ে আনে। আবার কখনো বা অবাধ্য দিতি মায়ের কাছ থেকেই যায়। দিতি খুশি হয়েই পা বাড়ালো, যেতে যেতে বলল, আজ গেলে 2 মাস পর ফিরব, একেবারে সংসারী মেয়ে হয়ে আবার ফিরব। সাক্ষ্য বুড়ো বাঁকায় জবাব দিল, দরকার নেই, আমার বউ যথেষ্ট সংসারী, বেশি সংসারী হলে আবার আমাকে রেখে সংসার নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে তো এমনিতেও পাত্তা দেই না। সাক্ষ্য বাঁকা হাসল, বলল, জি, সেটা আমি বুঝে নিব, সমস্যা নেই। দিতি একটু পরই ওয়াশরুমে গেল, গোসল সারল। অতপর গোসল শেষে তার মনে পড়ল যে সে জামা কাপড় নিয়ে যায়নি। দিতি হতাশ হলো, পরনে ভেজা জামাটার দিকে একবার চেয়েই ডাক দিল, শুনছেন, আছেন আপনি? সাক্ষ্য প্রায় সঙ্গে সঙ্গেই দরজার এপাশ থেকে উত্তর করল, জি, দরজার এপাশেই দাঁড়িয়ে আছি। দিতি দরজা মেলে মুখটা এগিয়ে দেখল সাক্ষ্যকে, বলল, আমার জামা কাপড় লাগবে, আনেনি। সাক্ষ্য ভুরুকুচকে বলল, তো নেননি কেন? নিষেধ করেছি আমি? আপনি নিষেধ করলে আমি শুনতাম নাকি? না শুনলে নিয়ে যেতেন, আমাকে বলছেন কেন? সাক্ষর দায়সার ভাব দেখে দিতি রেগে তাকালো, উত্তর করল, আপনাকে বলছি ঘরে আপনি আছেন তাই, আমি ভেজা জামা নিয়ে ঘরে আসব? সাক্ষ্য আড়ালেই বাঁকা হাসল, জবাবে বলল, আসুন, না করেছি? ফ্লোরে পানি গড়াবে, এর চেয়ে ভালো জামা কাপড় নিয়ে যান। সাক্ষ্য ততক্ষণে আলমারির সামনে এসে দাঁড়িয়েছে, আলমারি মেলে হাতে জামা কাপড় নিতে নিতে বলল, জামা কাপড় দিয়ে গেলে আমার লাভ কি হবে? পারলাম না দিতে। দিতি রাগে লাল হয়ে বলল, ওকে ফাইন, বেজে শরীরে অপেক্ষা করব, জ্বর নামলে আম্মুকে বলবো আপনার কারণে জ্বর হয়েছে, আপনার কারণে অসুখ হয়েছে। দিতি বাকিটা বলতে পারল না, তার আগেই সাক্ষ্য হাজির হলো তার সামনে। দরজা চিপায় বাড়িয়ে রাখা ভেজা মুখটার দিকে চেয়ে হেসে ফেললো কেমন। অতপর হাতের কাপড়গুলো এগিয়ে ধরে ভুরু বাঁকিয়ে বলল, বড্ড বেশি থ্রেড দেওয়া শিখছেন ম্যাম, আমি থ্রেড দেওয়া শুরু করলে কিন্তু বাধ্য বউ হয়ে যাবেন আপনি, তখন আর এমন ঝগড়া করতে পারবেনই না, তাই নাকি? দিয়ে দেখান দেখি থ্রেড। সাক্ষ্য বাঁকা হাসে, হুট করে ধীরে এক পা বাড়িয়ে এগোতে নিয়ে বলল, হাত কেটেছে না আপনার? ড্রেস চেঞ্জ করা মুশকিল হবে না, আমি বরং। সাক্ষ্য প্রায় ওয়াশরুমের ভেতরেই ডান পাটা রেখে দিয়েছিল। তিথি ততক্ষণে ঠেলে পাটা বের করেই আঙ্গুল উচ্চালো, বলল, খবরদার বলছি, পা বাড়িয়ে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করলে মামলা দিয়ে দিব মিস্টার। পরপরই দিতি দরজা লাগালো ঢপাস করে। সাক্ষ্য ততক্ষণে মুস্কি হাসল, গলা উঁচিয়ে বলল, প্রাইভেসি লঙ্ঘন হয়নি শিওর মিসেস দীতিকা তাসনিম, ভেবেচিন্তে বলুন, মিস্টার আর মিসেসের মাঝে প্রাইভেসিটা কি? ওপাশ থেকে দিতের উত্তর এলো, আপনার মাথা, আজ সাক্ষ্যর জন্মদিন। বিয়ের প্রায় 2 মাস হাসি খুনসুটি ঝগড়ায় কাটিয়ে দেওয়ার পর দিতি আজ আয়োজন করে সাক্ষ্যর জন্য কেক বানিয়েছে। যে সাক্ষ্যকে সরাসরি ভালোবেসেই না এমন ভাব দেখায়, তার জন্য কেক বানিয়েছে সারাটা দিন ব্যয় করে। ঘুরে ঘুরে কিয়ান আর সাদাপের সাহায্যে শপিং করেছে এক গাদা। কিয়ান আর সাদাপ নিজেরাও চিন্তিত, এই মেয়ে এত শপিং দিয়ে করবেটা কি? অথচ তাদের বান্ধবী যে গোপনে সংসার পেতে ফেলেছে তা তো তাদের অজানা। দিতি পেটটা গিফট বক্স সুন্দর করে সাজিয়েই আলমারিতে রেখেছে। অতপর কেক বানানো শেষ হতে বিকেলবেলায় গেল গোসল করতে। বেশ সময় নিয়ে গোসল সেরে যখন দিতি ফের রুমের বাইরে এলো, ঠিক তখনই দেখা গেল তার এত কষ্টের বানানো কেকটা কণার কাছে ছুরি দিয়ে পিচ পিচ করে খাচ্ছে আরাম করে।
কণা আজই এসেছিল অবশ্য। সাক্ষর নানু এসেছিল 1 সপ্তাহ আগে। দিতি চেয়ে দেখলো নিজের কেকের হালটা। সাজিয়া আফরোজ নিজেও তো দেখলো দিতি কত কষ্ট করে বানালো কেকটা। আনাড়ি হাতে কত চেষ্টার পর সফল হয়েছিল। অথচ সে কষ্টের ফলের এরূপ দশা দেখে রাগে নাক চোখ লাল হলো তার। কণা তখন শেষ পিসটা মুখে তুলতে গিয়েই দিতির দিকে চাইলো, হেসে বলল, কেক খাবে দিতি ভাবি? বেশ মজা। তুমি বানিয়েছো নাকি? জানো, তুমি বানিয়েছো শুনেই খেয়ে নিয়েছি পুরোটা। দিতির রাগ হলো। রাগে যেতে চোখ জোড়া কেমন টলমল করলো মেয়েটার। কণা যে ইচ্ছে করে এটা করেছে তার মুখভঙ্গিতেই স্পষ্ট। এই যে হাসছে, এই হাসিতেও বোঝা যাচ্ছে। দিতি এগিয়ে বলল, কেন খেলে কণা? কেকের উপরে লেখা দেখনি তুমি? নাকি ওটাও চোখে পড়েনি? পড়েছ? ধরে নাও পড়েছে বলেই খেয়ে ভ্যানিশ করে দিলাম কেকটা। দিতি এই পর্যায়ে রাগটা কন্ট্রোল করতে পারল না। রাগে যখন হাত পা নিষ্পিস করলো তখন আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, কি চাও কণা? সাক্ষ্যকে চাও? সরাসরি বলো। একটা বিবাহিত পুরুষের প্রতি এত ইন্টারেস্টেড কেন তুমি? সত্যি পেতে চাও তাকে? কণা হাসলো, যেন উত্তরে দায়সারা ভাবে বলল, পেতে চাই না, তবে আমাকে রিজেক্ট করেছে। এর আগে তোমাদের সুখীও দেখতে পারছি না দিতি ভাবি। তুমি জানি সবাই আমাকে মাথায় তুলে রাখে, সবাই, সেখানে আমায় রিজেক্ট করা তাও তোমার জন্য বেশি অপমান না বলো? এই জন্যই কেকটা ফিনিশ করলাম। মজাই হয়েছে কিন্তু, বেশ ভালো বানাও তো কেকটা। কণার মুখে হাসি স্পষ্ট। দিতি সে হাসিটা এবার আর সহ্যই করতে পারল না। কত কষ্ট করে বানিয়েছিল সে, কত চেষ্টার পর। রাগজেদ সমস্ত কিছু সামাল দিতে না পেরে যখন হাত নিষ্পিস করে উঠল, ঠিক তখনই দিতি সজোরে একটা চড় বসালো কণার গালে। দাঁতে দাঁত চেপে শুধালো, খুব বেশি বিহায়ের মতো আচরণ করো তুমি কণা। কারো বিয়েতে একই রকম পোশাক চুজ করা, একই রকম পোশাক পরা, বিবাহিত ছেলের আশেপাশে ঘুরঘুর করা, এসব কি জানো? সস্তা বেহায়াপনা কণা। তুমি খুব সুন্দর বুঝেছ। দেখো তো, ছোট্ট মতো একটা পুতুল লাগে তোমায়। তুমি চাইলেই এমন কত শত ভালো ছেলে হাজির হবে তোমার জন্য, অথচ তুমি পড়ে আছো একটা বিবাহিত পুরুষের পেছনে। লজ্জা করে না? কণার চোখ জোড়া বোধহয় রাগে লাল হয়ে উঠল। ফোঁসফাঁস শ্বাস ফেলেই বলে উঠল, না লজ্জা করে না। তোমার আগে আমি ছিলাম, বুঝেছো? আমি দয়া করেছি বলেই তুমি সাক্ষ্য ভাইয়ের বউ হতে পেরেছ। আমি সরেছি বলেই পেরেছ, বুঝলে? আমি না সরলে পারতে না, কিছুতেই পারতে না। এই যে বড় বড় কথা বলছো, এসব বলতে পারতে না। দিদি হাসলো মৃদু, বলল, তাই নাকি? তুমি সরেছ বলেই আসতে পেরেছি। হাস্যকর। মানুষের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঘুরঘুর করো, লজ্জা করে না? আর তুমি বলছো তুমি সরে গিয়েছিলে? তৃতীয় ব্যক্তি তুমি? তুমি তুমিই পড়ে এসেছো, বুঝলে? আমি নই। আমাদের বিয়ে ঠিক ছিল আরো আগে থেকে, বহু আগে থেকে। তোমার সাথে এই কয়টা মাস আগেই বিয়ে ঠিক হলো, তারপর আক্ত হলো, বুঝেছো? সে আমাকে নিয়ে কথা বলতে ভেবে বলবে, ভেবে, মাইন্ড ইট। কথাগুলো কণা আক্রমণাত্মক হয়েই চেঁচিয়ে বলল, তাকে কখনো কেউ মারেনি, কেউ না। সেখানে দিতি তাকে চড় মেরেছে, মানতে পারবে সে? দিতি ততক্ষণে হেসে বলল, গলা নামিয়ে কথা বলল কণা। কত বছর আগে বিয়ে ঠিক ছিল তা আমি জানতে চাইছি না, কিন্তু এখন যেহেতু ওনার স্ত্রী আছে, তোমার উচিত একটা বিবাহিত পুরুষের পেছনে ঘুরঘুর না করা। যদি লজ্জা শরম থাকে, এরপর তুমি সাক্ষ্য স্থানের পেছনে, সামনে, পাশে কোথাও ঘুরঘুর করবে না। যদি লজ্জা শরম থাকে, তাহলে তুমি ওনার ত্রিসীমানায় আসবে না আজকের পর, বুঝেছ? অপমানের রাগে জেদে কেঁদে ফেলল কণা। নিচের বাম হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংটা দেখালো সরাসরি। জোর খাটিয়ে বলল, চুপ, একদম চুপ। রিংটা দেখছো তুমি? রিংটা সাক্ষ্য ভাইয়া আর আমার বিয়ের জন্য পরানো রিং। তুমি জানোও না, তুমি আসার বহু বছর আগে থেকে আমাদের বিয়ে ঠিক ছিল, ছোটবেলা থেকে। আমি যদি না সরতাম তাহলে তুমি কিভাবে আসতে? কিভাবে? দিতি বোধহয় কিঞ্চিত বিস্ময় নিয়ে চাইল। কথার কাছে শুনেছিল কণা সাক্ষ্যকে পছন্দ করে, 2-1 দিন নয়, কিশোরী বয়সের শুরু থেকে। সে যেমন কথাকে দিয়ে স্বাক্ষর খোঁজখবর নিত, ঠিক তেমনই কণাও সাম্যর মাধ্যমে স্বাক্ষর খোঁজখবর নিত, ভালোবাসত। দিতি ফোঁস করে শ্বাস ফেলে রিংটার দিকে চেয়ে হুট করে বলল, এঙ্গেজমেন্ট হয়েছিল তোমাদের? এক প্রকার হয়েছিলই। এ পর্যায়ে দ্বিতীয় বিষয় বিস্তৃত হলো। ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে ওখানে হাজির হলো সাজিয়া আফরোজ। কণাকে ওভাবে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে এলেন উনি। দ্রুত জানতে চাইলেন কি হয়েছে। কণা এবারে ফুফিকে পেয়ে দ্রুতই গিয়ে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে আবেগী কণ্ঠে জিজ্ঞেস করলো, ফুফি, তোমার পাশে আমি আর আসবো না। আসবো না ফুফি, সাক্ষ্য ভাইয়ের আশেপাশেও আসবো না। ভাবি বলেছে না আসতে, বলেছে আজকের পর ভাইয়ার ত্রিসীমানায়ও না থাকতে। ফুফি তুমি বলো, কে তৃতীয় ব্যক্তি? কে? আমি? আমি তৃতীয় ব্যক্তি ফুফি? বলো। কণা কাঁদতে কাঁদতে ইতিমধ্যেই হেসকে উঠে গেছে মেয়েটার। কানায় চোখ মুখ লাল হয়ে উঠেছে। সাজিয়া আফরোজ ওরসের রূপ দেখে অস্থির হলেন। ছটফট করে অস্থির গলায় বললেন, না না, মুকে বলেছে। কে বলেছে তুই তৃতীয় ব্যক্তি?
কে বলেছে তুই ফুফির বাসায় আসতে পারবি না? তুই তো ফুফির একটা মাত্র মেয়ে। ফুফি ভালোবাসি তো আম্মু, কাঁদিস না কণা। ওভাবেই কেঁদে গেল। বোধহয় জীবনে কখনো কেউ হাত তোলেনি বলেই তার কান্নাটা সে দমাতে পারছে না। কাঁদতে কাঁদতে নেতিয়ে যাচ্ছে মেয়েটা। গালে হাত দিয়েও রাগ জেদ নিয়েই বলল, আমি তো ছিলাম প্রথমে, তাই ফুফি? আমার সাথেই তো সাক্ষ্য ভাইয়ের বিয়ের কথা ছিল, বলো। তোমার ইচ্ছে ছিল তো আমায় বউ করে আনার, তাই না ফুফি? বলো না। হ্যাঁ হ্যাঁ আম্মু, তোমাকেই বউ করে আনার ইচ্ছা ছিল। তোমাকেই আমার ঘরের বউ করে তোলার ইচ্ছা ছিল আম্মু। কাঁদে না আম্মু, থামাও না কান্নাটা আম্মু। কণা কান্না থামায় না, ফের কাঁদতে কাঁদতে বলে, সাম্য ভাইও তো চেয়েছিল আমি সাক্ষ্য ভাইয়ের বউ হয়ে আসি, বলো চেয়েছিল তো? তোমরা সবাই তো চেয়েছিলে আমি সাক্ষ্য ভাইয়ের বউ হই, তাই না ফুফি? বলো তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব করে চেয়েছিলাম আম্মু, খুব করে চেয়েছিলাম তুমি আমার ঘরে বউ হয়ে আসো। সবাই চেয়েছিলাম, সবাই। এবার কাঁদে না আম্মু। দিতি শুধু বিস্ময় নিয়ে চেয়ে থাকলো। হৃৎপিণ্ড থমকে যাচ্ছে তার। তাহলে কি তৃতীয় ব্যক্তিটা সেই ছিল? সেই ভুলক্রমে চলে এসেছে ওদের দুজনের মধ্যে? এই জন্যই কি সাক্ষ্য প্রথমে আঁকতে রাজি হয়নি? আঁকতের পরেও এতগুলো দিন এমন দায়সারাভাবে ছিল কি এই জন্যই? দিতি বোঝে না, শুধু চোখ টলমল করে মেয়েটার। দম বন্ধ হয়ে আসে। কণা ফের বলল, আমায় কেউ কখনো মারেনি ফুফি, কেউ মারেনি, কেউ না। সে আমি মার খেয়েছি কার জন্য? সাক্ষ্য ভাইয়ের জন্য। কিসের জন্য মার খেয়েছি? সাক্ষ্য ভাইয়ের পেছনে ঘুরঘুর করার জন্য? এ বাসায় আসার জন্য? কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ার জন্য? ফুফি ফুফি আমায় কখনো মারেনি, কেউ না। সে আমি কার হাতে মার খেলাম? দুদিনের একটা মেয়ের কাছে আমি থাপ্পড় খেলাম? আমি আর আসবো না ফুফি, তোমাদের বাসায় আর আসবো না ফুফি। কথাগুলো সাক্ষর নানু নিজেও শুনল, সাজিয়ে আফরোজও শুনল। বিস্ময় নিয়ে চাইতে কণা ততক্ষণে অভিযোগ পুষে দৌড় দিল সদর দরজার দিকে। দিদি তখনও বিস্ময় নিয়ে চেয়ে আছে। সাজিয়া আফরোজ তখন সামনে এসে দাঁড়ালেন। কণাকে অত্যাধিক ভালোবাসেন বলেই হয়তো দিদির টলমল করা চোখ জোড়া উনি খেয়ালই করলেন না। শুধালেন, সত্যি কি কণাকে মেরেছিস দিদি? হাত তুলেছিস আম্মু? তুলেছি। দিদির কণ্ঠটা শীতল শোনালো, কিন্তু কণ্ঠটা খেয়াল না করে সাজিয়া আফরোজ বোধহয় খালি উত্তরটাই শুনলেন। রাগে বলল, সত্যি তুলেছিস? কি করে পারলি দিদি? কি করে পারলি বাচ্চা মেয়েটাকে মারতে? কি পিচ্ছি মতো চেহারা! মারতে ইচ্ছে হলো তোর? শোন দিদি, তুই যে কারণে মারলি না তা ভিত্তিহীন। কণা তোদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি নাই, কোনোভাবেই না। ওর সাথেই সাক্ষর বিয়ের কথা ছিল, ওর সাথেই প্রথমে বিয়ে ঠিক ছিল। ওকে বউ করার আনারই স্বপ্ন দেখেছিলাম প্রথমে। মেয়েটার অনুভূতি সরতে একটু তো সময় লাগবে বল। তুই তো বুঝিয়ে বলতে পারতি আম্মু। পারতি না? কেন মারলি বল? কেন ওকে এ বাড়িতে আসতে নিষেধ করলি? কথাগুলো বলেই সাজিয়া আফরোজ দ্রুত পা বাড়ালো। হন্তদন্ত হয়ে ছুটলেন সদর দরজা দিকে। না জানি রাগী জেদি মেয়েটার আগে কি করে বসে। সাজিয়া আফরোজ ছুটতে ছুটতে নিচে গেটের কাছাকাছি দেখলেন সাক্ষ্য সবে ফিরছে। সঙ্গে সঙ্গে সাক্ষ্যকে নিলেন সাথে, বলেন কণাকে খুঁজে দিতে। দিদি পাথরের মতো জমে রইল যেন। হ্যাঁ, সে সাক্ষ্যকে ভালোবাসত, বাসে এবং বাসবো, কিন্তু তাই বলে কারোর বদলে সাক্ষ্য জীবনে আসতে চায়নি সে। যেখানে সাক্ষর পুরো পরিবার রাজি ছিল, সেখানে দিতির অনাকাঙ্ক্ষিত আগমনটা মানাচ্ছে। দিতি বুঝে না, তবে কান্না পাচ্ছে, তার প্রচুর কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালাতেই পাশ থেকে শুনতে পেল নানুর কণ্ঠস্বর। এক তো মায়ে আমার নাতিটার কপালে এই মেয়েরে গুছিয়ে দিয়েছে, তার উপর এই মেয়েরা তো অহংকার আসে কিভাবে? প্রথমে তো আমার নাতিটাই বউ হওয়ার কথা ছিল, সবাই তো রাজি ছিল, কিন্তু পরে এর মাই সব পাল্টালো। আমার নাতি তো রাজি ছিল এই মাইয়ারে বিয়ে করতে, তবুও করেছে। না পারতেই করছে অনুরোধ রাখতে। আর এখন এই মেয়ের ভাব কি? এই জন্যই বারবার বলছিলাম ভাঙা সংসারে মেয়ে না আনতে। মাই সংসার করতে পারেনি, মেয়ে আর কিভাবে পারবে? দিতির গলা কাঁপে। নিজের কেমন যেন আহত সৈনিকের মতো বোধ হলো। যার পায়ের নিচে মাটি নেই, দিতি শুকনো ঢোক গেলে কান্না আটকায়। বলে, অনুরোধ রাখতে? আমার আম্মু অনুরোধ করেছিল নানু। আর ভাঙা সংসার মানে? ভাঙা সংসার বললেন কেন নানু? উনি মুখ ভেঙালেন, জানালেন তো ভাঙা সংসার বলবো না তো কি বলবো? তোমার আম্মা আব্বাই সংসার করতে পারছে? তোমার পেটে নিয়েই তোমার মায়ের চলে আসছিল, বুঝছো? তোমার বাপের সংসার করে নাই এরপর আর, না তো শ্বশুর বাড়িতে ফিরা গেছে। তুমি আর কেমন হবা বলো? মা যেমন তেজ দেখিয়ে চলে আসছে, তুমিও তো তেমনই হবা। শোনো, তোমার আব্বা আম্মা তোমার সামনে যে সংসারটা দেখায় না, সেটা ভুয়া। তোমার জন্যই ওরা দুজনে আলাদা থাইকাও উপরে নাটক করে। কি সব বলছেন না নানু? আমার আব্বা মরে নিয়ে যা মুখে আসছে তাই বলছেন কেন? বিশ্বাস না হলে তোমার আম্মুরেই জিজ্ঞেস করো গা, দেখবা গড়গড় কইরা সব বলতেছে। আমরা সবাই জানি তোমার আব্বা আম্মা যে আলাদা, আমার নাতিও জানে, তবুও তোমার বিয়ে করছে কেন জানো? শুধু দয়া কইরা। দিতির বিশ্বাসই হলো না এতগুলো কথা। কান্না আসছে তার, দম বন্ধ লাগছে। এমন অনুভব হচ্ছে